দর্শক, আপনারা দেখছেন এখন চারদিক। আপনারা জানেন বাংলাদেশের প্রান্তিক জনপদ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি মুজাহিদ শুভ। ৩২টি দলকে নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার সভায় কোনো সিদ্ধান্ত না আসলেও অগ্রগতি হয়েছে প্রধানমন্ত্রীর মেয়াদ ইস্যুতে। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি এক ব্যক্তির সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রীর প্রস্তাবে একমত, তবে সাংবিধানিক পদে নিয়োগ কমিটি জাতীয় কিছু সংবিধানে আনার প্রস্তাব হলে সেটি সম্ভব নয়। এদিকে বৈঠকে সংবিধানের মূলনীতি নিয়ে ডান ও বামপন্থী দলগুলোর মধ্যে মতবিরোধ হয়। 10 বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এই বিষয়ে আমরা একমত। তবে এই জাতীয় সংস্থাগুলো এনসিসি বা সাংবিধানিক নিয়োগ কমিটি, এই জাতীয় সংস্থাগুলো যদি দিয়ে নির্বাহী বিভাগের সমস্ত কর্মকাণ্ডকে সমস্ত জায়গায় ইন্টারফেয়ার করার যেখানে সম্ভাবনা থাকে এগুলো করা হয়, তাহলে আমরা সেই প্রস্তাবটা গ্রহণ করতে পারবো না। স্বৈরাচার হতে না পারে, ফ্যাসিবাদী শাসন যাতে প্রতিষ্ঠা করতে না পারে, এর থেকে দেশ জাতি রাষ্ট্রকে রক্ষা করার জন্যই কিন্তু এই প্রস্তাবনার সাথে আমরা একমত হয়েছি। বাংলাদেশের মানুষেরা যে প্রেক্ষাপটে তারা জীবন দেওয়ার জন্য এসেছিলেন, সেই সংস্কারকে যদি বাস্তবায়ন করা সম্ভবপর না হয়, নতুন কাঠামো, নতুন গণতান্ত্রিক পদ্ধতি যদি আমরা জনগণের কাছে উপস্থিত করতে না পারি, তাহলে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ব্যর্থ হবে। আমরা আগেও বলেছি, জাতীয় ঐকমত্য কমিশন যেহেতু মনে করে সংবিধান একটি কম্পোজিট ডকুমেন্ট, সেহেতু বিভিন্ন বিষয়ের পরস্পর সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করতে প্রয়োজন হয়ে পড়ে। আমরা সেভাবেই অগ্রসর হচ্ছি এবং সেদিক থেকে আমরা আশা করছি যে আরেকটু দ্রুততার সাথে অগ্রসর হতে পারলে ভালো হলেও আমাদের অগ্রগতির ব্যাপারে আমরা এখন পর্যন্ত অত্যন্ত আশাবাদী। এদিকে বিএনপির স্থায়ী কমিটির 2 সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও হাফিজউদ্দিন আহমেদ জানিয়েছেন, একজন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী নয়। জাতীয় ঐকমত্য কমিশনের এমন প্রস্তাবে একমত বিএনপি, তবে এই সময়কালে কতবার প্রধানমন্ত্রী থাকা যাবে সেটি এখনো সিদ্ধান্ত হয়নি। সারা জীবনে 10 বছর, একজন তার লাইফ টাইমে 10 বছর হবে। 10 বছর ঠিকই আছে, 2 টার্মে 10 বছর, এক টার্ম যে 5 বছর চলবে। অনেক জায়গায় পার্লামেন্ট, আমাদের দেশেও পূর্ণ পার্লামেন্ট কিন্তু পূর্ণ 5 বছর জন্য থাকে না। এরশাদের সময় হয়েছে, আমাদের সময় হয়েছে 96-তে, আমরা কয়েক মাস পরই পার্লামেন্ট ভেঙে দিয়ে আবার নির্বাচন করছি। যে জাতি রক্ত দিয়ে পরিবর্তন এনেছে, সে জাতি প্রয়োজনে আবার রক্ত দিতে প্রস্তুত আছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়া জামায়াত ক্ষমতায় আসলে কোনো ধরনের দুর্নীতি হবে না বলেও প্রতিশ্রুতি দেন তিনি। রাজধানীর দক্ষিণ কাফরুলে পথসভায় আরও বলেন, বিগত আমলে গুম, খুন এমনকি নিষিদ্ধ হওয়ার পরও জামায়াত ইসলাম সাধারণ মানুষের পাশে ছিল। একই সাথে দেশে ইসলামী আইন প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। এ সময় জামায়াতের বিভিন্ন সমাজসেবামূলক কাজ তুলে ধরেন দলটির আমির। পথসভায় সবাইকে আগামী নির্বাচনে জামায়াতের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান অন্যান্য বক্তারা। আল্লাহ তাআলা যদি বাংলাদেশ জামাতে ইসলামী এবং অন্যান্য ইসলামী দলের যারা প্রতিনিধি থাকবেন তাদেরকে যদি এই দেশ সেবার জন্য, মানুষের খেদমতের জন্য কবুল করেন, তাহলে ইনশাআল্লাহ আমরা শাসক হব না, শোষক হব না, আমরা ইনশাআল্লাহ সেবক হব। আমরা চেষ্টা করব দেশটাকে পরিপূর্ণভাবে দুর্নীতিমুক্ত করতে। কেন ইসলামী দলগুলোকে বাছাই করে নেবেন? দেখেন, এই 5 তারিখের পরে দেশে পরিবর্তন আসার পরে কোথাও কি দেখেছেন বা শুনেছেন যে ইসলামী দলের কেউ চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে? বিগত 3টির পর যদি আরেকটি নির্বাচন প্রশ্নবোধক হয়, তবে বাংলাদেশ অস্তিত্ব সংকটে পড়বে। তাই নির্বাচনের আগে সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির আহ্বান জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। চট্টগ্রাম নগরীর কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রশ্নবোধক নির্বাচনের পরে যদি আরেকটি প্রশ্নবোধক নির্বাচন হয় সামনে যেটা আছে, তাহলে বাংলাদেশ অস্তিত্ব সংকটে পড়ে যাবে। এই জন্য আমি নির্বাচন কমিশন এবং ইন্টারিম গভর্নমেন্টের কাছে দাবি জানাতে চাই, নির্বাচনের পূর্ব শর্ত
লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা। মব জাস্টিস নামে এক হিংস্র উন্মাদনা মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্যাতিতদের সমর্থনে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবস উপলক্ষে এক বিবৃতিতে তিনি বলেন, একমাত্রিক রাষ্ট্রের প্রবর্তন যেন না হয় সেজন্য গণতন্ত্রকে গতিশীল ও এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। মানবতা, ন্যায় বিচার, আইনের শাসন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সমাহান ঐতিহ্য গড়ে তোলার তাগিদ দেন তিনি। এজন্য গণতান্ত্রিক শক্তির অটুট ঐক্য বজায় রাখা জরুরি বলে মনে করেন তিনি। শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামলে নির্যাতনকে বিরোধী মত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্যাতিতদের সমর্থনে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবস উপলক্ষে লিখিত বাণীতে এ মন্তব্য করা হয়। বলা হয়, নির্যাতন মানবাধিকারের একটি গুরুতর লঙ্ঘন এবং মানুষের মর্যাদার প্রতি অবমাননা। ন্যায়সঙ্গত সমাজে এর কোনো স্থান নেই, এটি কখনোই সহ্য করা উচিত নয়। অন্তর্বর্তী সরকার নির্যাতনের এই সংস্কৃতির অবসান ঘটাতে দৃঢ় প্রতিজ্ঞ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের সব নাগরিকদের নিরাপত্তা ও মর্যাদার সাথে বসবাস করতে পারা নিশ্চিত করাই এই সরকারের প্রধান লক্ষ্য। পুলিশ ও বিচার বিভাগীয় প্রশাসনে গভীর সংস্কার চলছে জানিয়ে আরও বলা হয়, মানবাধিকারের মান, নৈতিক আচরণ এবং জবরদস্তিমূলক চর্চায় নজর দেওয়া হয়েছে। বাণীতে অতীত ও বর্তমানে সব নির্যাতনের শিকারদের সাথে সংহতি প্রকাশ করা হয়। বৃহস্পতিবার বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি উদযাপন করা হবে। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে প্রধান উপদেষ্টাকে সভাপতি করে 36 সদস্যের কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এছাড়া 5 আগস্ট উদযাপিত হবে ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস হিসেবে। থাকবে সরকারি ছুটি। 16 জুলাইকে আবু সাঈদ দিবস হিসেবে পালন করা হবে, আর 8 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা হয়েছে। দিবস দুটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত খ শ্রেণীভুক্ত করা হয়েছে। পাশাপাশি মুক্তিযুদ্ধ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম, উদযাপন কমিটির সহসভাপতি এবং সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী কর্মসূচি সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত 36 দিন হবে নানা আয়োজন। 1 জুলাই মসজিদ, মন্দির, অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনার মাধ্যমে এই অনুষ্ঠানমালা শুরু হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য মোকাবিলায় আরও কার্যকর উপায় খুঁজে বের করতে মেটাকে আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বুধবার সন্ধ্যায় যমুনায় মেটার এশিয়া প্যাসিফিকের পাবলিক পলিসি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সাইমন মিলনার এবং পাবলিক পলিসি ম্যানেজার রুজান সারোয়ারের সঙ্গে সাক্ষাতে তিনি এই আহ্বান জানান। বৈঠকে প্রধান উপদেষ্টা আরও বলেন, ঘনবসতিপূর্ণ দেশে একটি ভুল শব্দ পুরো দেশকে অস্থিতিশীল করতে পারে। কিছু লোক ইচ্ছে করে এমনটি করে বলে মন্তব্য করেন তিনি। এ সময় মেটা কর্মকর্তা মিলনার বলেন, আসন্ন সাধারণ নির্বাচনের আগে মিথ্যা তথ্য প্রতিরোধে তারা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত। 5 বছর ধরে বাংলাদেশের জন্য মেটার একটি ডেডিকেটেড টিম রয়েছে বলেও জানান তিনি। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার বন্ধের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সেই সাথে সরকারি প্রতিষ্ঠানগুলোকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার বন্ধ করার নির্দেশ দেন তিনি। আগারগাঁওয়ে বিশ্ব পরিবেশ দিবস এবং জাতীয় বৃক্ষ মেলার উদ্বোধনীতে প্রধান উপদেষ্টা বলেন, প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিক না থাকায় জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়ছে। তরুণ প্রজন্মকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এরপর প্রধান উপদেষ্টা গাছ লাগিয়ে জাতীয় বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে পরিবেশ, বন ও বন্যপ্রাণীর জীবন রক্ষায় অবদান রাখার জন্য 31টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জাতীয় পুরস্কার তুলে দেওয়া হয়। প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিকঠাক না থাকায় পৃথিবীর জলাশয়গুলো পলিথিন আর প্লাস্টিকে ছেয়ে গেছে। জীববৈচিত্র্য ধ্বংসের মতো পড়ছে। কেন? আমাদের কি শক্তি নাই বলে? তা না, আমরা পাত্তা দিচ্ছি না বলে। আমাদের কোনো গরম নেই, চলছি তো, ঠিকই তো আছে। এই করতে করতেই আমাদের শেষ।
এই দিবস পালনের মাধ্যমে যদি কিছুটা সজাগতা আমাদের কাছে আসে, নতুন দৃষ্টিভঙ্গি, নতুন কর্মোদ্যোগ আসে, তাহলে হয়তো একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে, এখনো হয়নি। সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে মগবাজার থেকে গ্রেপ্তার করা হয় তাকে। বৃহস্পতিবার আদালতে তোলা হতে পারে। ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। 2024 সালের নির্বাচনের সময় সিইসির দায়িত্ব পালন করেন কাজী হাবিবুল আওয়াল। এর আগে 2014, 18 এবং 24 সালের নির্বাচনে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ, KM নুরুল হুদা, কাজী হাবিবুল আওয়াল সহ 24 জনের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করে বিএনপি। এর আগে গত 22 জুন রাতে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করা হয় আরেক সাবেক প্রধান কমিশনার নুরুল হুদাকে। সাংবিধানিক পথে থেকে সংবিধান লঙ্ঘন করে এবং আচরণবিধি লঙ্ঘন করে যে ভোটার যারা নির্বাচনে জয়ী হয়েছে মর্মে গেজেট প্রকাশ করা, এই ধরনের একটি ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মামলা হয়, যে মামলার সে 20 নম্বর আসামি। আমাদের কাছে গোপন তথ্য ছিল, গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান আমরা জানতে পারি যে মগবাজারে আছে। তৎপ্রেক্ষিতে আমরা সেখানে নজরদারি রাখি। নজরদারির এক পর্যায়ে আমরা যখন জানতে পারি তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হই, তখনই সেখান থেকে আমরা তাকে আমাদের হেফাজতে নিই। প্রশ্ন ওঠায় আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমিনুল গনি টিটুকে সরিয়ে দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ থেকে এই সিদ্ধান্ত আসে। শেখ হাসিনার আদালত অবমাননার মামলায় শুনানি করতে আসেন আমিনুল গনি টিটু। এ সময় ট্রাইব্যুনালে বিব্রতকর পরিস্থিতির উদ্ভব হয়। আমিনুল গনি আদালতকে বলেন তিনি শুনানি করতে চান এবং এটি তার জন্য সম্মানের। তবে শেখ হাসিনার ফাঁসি চেয়ে তিনি সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছিলেন কিনা এ সময় তা জানতে চান ট্রাইব্যুনাল। পরে ট্রাইব্যুনাল তাকে সরিয়ে দেন। এরপর একই মামলায় শেখ হাসিনার পক্ষে লড়তে আমির হোসেনকে আইনজীবী হিসেবে নিয়োগ দেন। গাইবান্ধার এক আওয়ামী লীগ নেতার সঙ্গে টেলিফোনে জুলাই অভ্যুত্থানের ঘটনায় ষড়যন্ত্রমূলক কথোপকথনের অভিযোগে শেখ হাসিনা সহ 2 জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। কিন্তু বারবার নোটিশ দেওয়ার পরও ট্রাইব্যুনালে হাজির না হওয়ায় গেল 19 জুন আমিনুল গনি টিটুকে শেখ হাসিনার পক্ষে লড়তে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়। আমাকে অ্যাকচুয়ালি কন্টেম্পট পিটিশন হিয়ারিং করবার জন্য এখানে এনগেজ করা হয়েছিল, মূল মামলা নয়। তো কন্টেম্পট পিটিশন এটা হিয়ারিং করবার জন্য আমি প্রস্তুতি নিয়ে এসেছিলাম, যেহেতু কোর্ট থেকে এটা প্রশ্নটা উত্থাপিত হয় যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা। সে বিবেচনা করে, এথিক্যাল দিক বিবেচনা করে আজকে আমাকে প্রত্যাহার করেছি। উনি ট্রাইব্যুনালের কাছে এই মামলায় থেকে নিজেকে প্রত্যাহারের আবেদন করেছেন। ট্রাইব্যুনালে তার এই মৌখিক আবেদন মঞ্জুর করে এই মামলায় স্টেট ডিফেন্স থেকে তাকে প্রত্যাহার করিয়ে অ্যাডভোকেট জনাব আমির হোসেনকে এই মামলায় নতুন করে স্টেট ডিফেন্স হিসেবে এনগেজ করেছে। লন্ডন বৈঠক এদেশের মানুষকে নির্বাচন নিয়ে আশ্বস্ত করলেও নির্বাচনের আগে 300 আসন পাওয়া নিয়ে এনসিপি নেতার বক্তব্যের সমালোচনা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। শঙ্কা প্রকাশ করেন ভোট ডাকাতির। প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। দল করেন, প্রতীক নেন, রেজিস্ট্রেশন হোক, নির্বাচনের লড়াই রমজানের আগে হবে, তার আগে কেমনে বলেন 200 সিট আপনি পাবেন? কিসের ইঙ্গিত? 300 সিট পাবেন, কিসের ইঙ্গিত দিচ্ছেন? হাসিনার মতো দিনের ভোট রাতে করে মরা ব্যক্তির ভোট দিয়ে 10টা হুন্ডা গুন্ডা দিয়ে নির্বাচন কেন্দ্র দখল করে ক্ষমতা যাওয়ার আশা আর বাংলাদেশে কোনোদিনও করবেন না। জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াত ইসলামী। বুধবার সিইসির সাথে বৈঠক শেষে এই দাবি জানান দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, আশা করি বর্তমান নির্বাচন কমিশন জন আস্থাকে সামনে রেখে এগিয়ে যাবে। নির্বাচনের আগে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে উল্লেখ করে জামায়াতের এই নেতা আরও বলেন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা না গেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ইলেকশন কমিশন, সরকার সবকিছু আমরা অবজার্ভ করে চলছি। বিশেষ করে ইলেকশন কমিশন তো এখনো
কার্যক্রম প্র্যাকটিক্যালি করেন নাই, ওনারা যা করছেন হলো অফিসিয়ালি করছেন। সুতরাং এই জায়গায় আস্থা অনাস্থার বিষয়টা আমরা আপাতত মন্তব্য করছি না, আমরা অবজার্ভ করছি এবং এ পর্যন্ত ওনারা যে জায়গায় সঠিক কাজ করেছে আমরা সেটা সঠিক বলবো, কালোকে কালো সাদাকে সাদা বলতে হবে। যদি ব্যর্থায় ঘটে তো সে জায়গায় তো কথা বলতে হবে। এনবিআর কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে ব্যবসায়ীদের স্বার্থ থাকতে পারে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, ভালোর জন্যই এনবিআর সংস্কার করা হয়েছে। বৃহস্পতিবার বৈঠকে চলমান সংকটের সমাধান হতে পারে বলেও আশা তার। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, হরমুজ প্রণালী বন্ধের প্রভাব দেশের অর্থনীতিতে পড়েনি। আগের মূল্যেই সব আমদানি করা হচ্ছে। কোনো দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড নির্ভর করে রাজনৈতিক স্থিতিশীলতার ওপর। দেশে বিদেশি বিনিয়োগের গতি এখনও কম হলেও সার্বিকভাবে অর্থনৈতিক অবস্থা ভালো বলেও জানান তিনি। এনবিআর তো আমরা রিফর্ম করছি কেন? এনবিআর ভিতরে আপনার অনেক রকম ইস্যু আছে, ডিসক্রিপেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি না, তাই না? অর্থাৎ এখানে বেশিরভাগ আগের সরকারের সময় কিছু সংখ্যক ব্যবসায়ী তারা কিন্তু বেনিফিট, ভালো যারা লেভেল প্লেইং ফিল্ড তারা কিন্তু ওদের ধারে কাছে যেতে পারছে না। অর্থাৎ তাদের ব্যাপার হতে আমি একটা অনুমান করি, বলছি যে এর মধ্যে স্বার্থ আছে, না হলে হঠাৎ করে ওরা ওদের ক্যারিয়ার টেরিয়ার নিয়ে এত চলে গেল। ফরেন বিনিয়োগটা এখনো স্লো আছে, বাট এখন যেহেতু ওরা লক্ষ্য করছে যে ফরেন এক্সচেঞ্জ মার্কেট স্টেবল, এখন তো আবার ফরেন রিজার্ভের তো বেড়ে গেছে, যেহেতু আমাদের বাজেট সাপোর্ট আসছে। মোটামুটি যদি আমাদের রেগুলেটরিটা জিনিসটা ঠিক থাকে, অ্যাটমসফিয়ারটা ঠিক থাকে, ডেফিনেটলি বিনিয়োগ। অপ্রয়োজনীয় প্রকল্প ভেঙে ফেলার পক্ষে মত দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বুধবার দুপুরে ইআরএফ ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের যৌথভাবে অটোমোবাইল পলিসি ফর গ্রিন গ্রোথ অ্যান্ড কম্পিটিটিভ ইকোনমি শীর্ষ কর্মশালা ও সেমিনারে কথা বলেন তিনি। এ সময় তিনি জাতীয় ব্যয়ের বড় অংশ দেনা পরিশোধে চলে যাচ্ছে মন্তব্য করে মেগা প্রকল্প নেয়ার আগে রাষ্ট্রীয় সক্ষমতা বাড়ানোর কথা বলেন। এছাড়া লজিস্টিক্স সাপোর্ট এবং শ্রমের উৎপাদন ক্ষমতা সমন্বয় করতে পারলে দেশের অর্থনৈতিক সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। আমি অ্যাকচুয়ালি প্রায় স্ট্রাগল করি। আমার যে মন্ত্রণালয়গুলোতে আমি কাজ করি, বেশ কয়েক হাজার কোটি টাকার প্রজেক্ট আমরা ক্যান্সেল করেছি। আর যে প্রকল্পগুলো 80% হয়ে গিয়েছে, 70% হয়ে গিয়েছে, 50% হয়ে গিয়েছে, এগুলো কি হবে? সিরিয়াস কোয়েশ্চেন না। এটা শেষ করতে অনেক টাকা খরচ হবে। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এগুলোকে অনুরূপ পরিমাণ টাকা খরচ করে ভেঙে ফেলা। এটা ভেঙে ফেলার দুইটা কারণ। একটা হচ্ছে যে এর কোনো অর্থনৈতিক ব্যবহার নাই, অর্থনৈতিক কারণ নাই এই প্রকল্পগুলোর। আর দুটো কারণ হচ্ছে যে এই ভেঙে ফেলার মাধ্যমে একটা ভবিষ্যৎ মানে একটা মেসেজ তৈরি করা যে আমরা ভেঙে ফেলতে পারি, ওটা দায় পরিশোধ করবো, কারণ দায় তো দিতেই হবে। পিলখানা হত্যাকাণ্ডের তদন্তে এখন পর্যন্ত পলাতক 2 আওয়ামী লীগ নেতা মির্জা আজম ও জাহাঙ্গীর কবির নানক অনলাইনে লিখিত জবানবন্দি দিয়েছেন। এছাড়া শেখ হাসিনা, শেখ সেলিম, ফজলে নূর তাপস সহ 14 জনকে সাক্ষ্য প্রদানের জন্য আহ্বান জানিয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। সংবাদ সম্মেলনে এই কথা জানান তদন্ত কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আলম ফজলুর রহমান। বলেন, বিডিআর হত্যাকাণ্ডের সময় রাজনৈতিক নেতৃবৃন্দ জড়িত এইরকম তথ্য আমরা পেয়েছি, এর বাইরে আমরা এই মুহূর্তে বলতে চাচ্ছি না। 2 জন পালিয়ে থাকা রাজনীতিবিদ তারা ওয়েবসাইটের মাধ্যমে, ইমেলের মাধ্যমে তাদের সাক্ষ্য দিয়েছেন। বাকিগুলো আমরা এম্বাসিতে যদি যেতে পারি তাহলে আমরা সেই যেখানে তারা আছেন সেই এম্বাসির কর্মকর্তাদেরকে অনুরোধ জানাবো। মুন্সিগঞ্জের শিমুলিয়ায় সরকার স্থায়ীভাবে একটি নৌবন্দর গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন। বুধবার বিকেলে পাটুরিয়া ফেরিঘাট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, শিমুলিয়ায় একটি নৌবন্দর প্রয়োজন, আগেই সে পরিকল্পনা ছিল, তারই পরিপ্রেক্ষিতে একটি পূর্ণাঙ্গ নৌবন্দর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানান, ফেরি সংকট কমাতে 6টি নতুন ফেরি বহরে যুক্ত করা হয়েছে। দক্ষিণাঞ্চলে নৌপথের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। যেসব প্রকল্পের এখন প্রয়োজন নেই সেগুলো বাদ দিয়ে যেগুলো প্রয়োজন সেগুলো দ্রুত শেষ করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
শিমুলিয়াতে একটা বন্দরের খুব প্রয়োজন আছে, বহুত আগের এটা পরিকল্পনা ছিল। যেহেতু পদ্মা সেতু হয়ে গেছে, সেই জন্য লোকে ভাবছে যে আর কিছু দরকার নেই। অ্যাকচুয়ালি তো দরকার আছে, যেটা বন্দর বন্দর, সেতু সেতু, যে এই লাইনে আমাদেরকে ওই শিমুলিয়াতে আমরা একটা পোর্ট করব। দেশে ডেঙ্গুতে আক্রান্ত প্রায় 8,500-এর প্রায় 4,000ই বরিশাল বিভাগের, এবং এই বিভাগের বরগুনা জেলায় আক্রান্ত সর্বোচ্চ। আইইডিসিআর এর সার্ভে বলছে 56% আক্রান্ত হয়েছে বরগুনার সদর উপজেলায়। বুধবার আইইডিসিআর এর অডিটোরিয়ামে আয়োজিত এক সভায় জানানো হয়, বৃষ্টির পানি থেকেই বরগুনায় এডিসের বিস্তার হয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার রত্না দাস জানিয়েছেন, ডেঙ্গুর লার্ভার সর্বোচ্চ তথা 38%-এর উৎস প্লাস্টিকের ড্রামে জমানো পানি। সীমিত সংখ্যক তথা মাত্র 43টি কেস পর্যবেক্ষণ করে জানা যায়, সেরোটাইপ ডেন 3 দিয়ে 46.5%, ডেন 2 দিয়ে 39.5% এবং ডেন 2 ও 3 দিয়ে 14% আক্রান্ত হয়েছে। একই সঙ্গে দুটি ধরনে আক্রান্তরা অধিক ঝুঁকিতে বলে ধারণা করছে আইইডিসিআর। শুধুমাত্র বরগুনার আউটব্রেক থেকে আমরা যেই স্যাম্পলগুলো নিয়েছি 43 স্যাম্পলস, যেটার মধ্যে আমরা সেরোটাইপ করেছি, তার মধ্যে সবচেয়ে বেশি ছিল ডেন 3। হ্যাঁ, ডেন 3 হচ্ছে 46.5%, আর তারপরে ডেন 2 39.5%, আর কিছু ছিল খুবই অল্প সংখ্যক ডেন 2 এবং ডেন 3 কো-ইনফেকশন। তো কিন্তু এটা আমাদের কিন্তু একটা মানে বেসলাইন কোনো কিছু না, এই একটা স্ন্যাপশট এই বছরের। হ্যাঁ, এটাতে আমাদের কোনো কিছু বলতে পারবো না, কিন্তু এই পেশেন্টগুলোর মধ্যে আমরা ডেঙ্গির সেরোটাইপে এটাই হচ্ছে ট্রেন। খুলনায় পুলিশের উপপরিদর্শক সুকান্ত দাসকে পুলিশি হেফাজত থেকে ছেড়ে দেওয়ার প্রতিবাদে মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এই সময় মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়। এতে রূপসা থেকে শহরে প্রবেশপথ বন্ধ হয়ে যায়। বুধবার দুপুরে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ করেন তারা। এ সময় মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করা হয়। গেল মঙ্গলবার বিকেলে খানজাহান আলী থানা এলাকা থেকে স্থানীয়রা মারধর করে উপপরিদর্শক সুকান্তকে পুলিশের হাতে তুলে দেয়। পরে রাতেই তাকে ছেড়ে দেয় পুলিশ। মূলত আদালতে একটি মামলার সাক্ষী দিতে খুলনায় আসেন তিনি। বর্তমানে তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় কর্মরত আছেন। তার বিরুদ্ধে খুলনা সদর থানায় ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় গত 12 ডিসেম্বর মামলা হয়। মামলাটি বর্তমানে ডিবিতে তদন্তাধীন। এছাড়া বিএনপির নগর সভাপতি শফিকুল আলম মনার বাড়ি ভাঙচুর সহ দুটি মামলার আসামি তিনি। বর্তমানে তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় কর্মরত আছেন। সিলেটে 1.5 মাসের একটি শিশুর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় আহত অবস্থায় শিশুর পিতা আতিকুর রহমানকেও উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যা 7টার দিকে নগরীর ইসলামপুর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, প্রতিদিনের মতো দুপুরে খাওয়ার পর স্ত্রী সহ পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। সন্ধ্যার দিকে চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে শিশু ইনায়ার গলা কাটা মরদেহ দেখতে পান। এ সময় গলা কাটা অবস্থায় আতিককে পড়ে থাকতে দেখেন তারা। পরে খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে চিকিৎসাধীন রয়েছেন আতিক। রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানান শাহপরান থানা পুলিশ। এখন পর্যন্ত আসলে আমরা সঠিকভাবে এটা বলতে পারতেছি না, এটা ম্যাটার অফ ইনভেস্টিগেশন। ঘটনাস্থলে আমাদের সিনিয়র অফিসার স্যাররা আছে, পিবিআই টিম আছে, ফরেন্সিক টিম আছে। আমরা এখানে হাসপাতালে আসছি, ভিক্টিমের সাথে কথা বলার চেষ্টা করেছি। এই মাত্র ওটি শেষ হয়েছে। সে একটু সুস্থ হলে আমরা তার কাছে জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রকৃত ঘটনাটা জানতে পারব। ময়মনসিংহে যৌথ বাহিনীর অভিযানে স্বেচ্ছাসেবক লীগ নেতা মনোয়ার হোসেন খান মিনারকে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার দুপুরে গাঙ্গিনার পাড় এলাকা থেকে তাকে আটক করা হয়। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে 3 ঘন্টা অভিযান চালায় সেনাবাহিনী। ক্যাম্প কমান্ডার জানান, সামাজিক মাধ্যমের বিভিন্ন অ্যাপ ব্যবহার করে আওয়ামী লীগকে সংগঠিত করা সহ অস্থিতিশীল পরিস্থিতির চেষ্টার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ নিয়ে তদন্ত চলছে। পরে ময়মনসিংহ থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।
দিনাজপুরের হিলিতে অভিযান চালিয়ে অবৈধভাবে প্রায় ২,০০০ টন ধান ও আমদানি করা ২৭১ টন চাল মজুতের অপরাধে মেসার্স মাইক্রো গ্রেইন নামের একটি প্রতিষ্ঠানের ৩টি গুদাম সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬:৩০ পর্যন্ত হাকিমপুর উপজেলার কালীগঞ্জ এলাকায় গুদামগুলোতে অভিযান চালিয়ে অসঙ্গতি ও অবৈধ মজুতের অপরাধে সিলগালা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বেআইনি মজুতের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে গুদামগুলোতে অভিযান চালানো হয়। অবৈধ মজুদের প্রমাণ পাওয়ায় গুদামগুলো সিলগালা করা হয়েছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পেন্টাগনের গোয়েন্দা সংস্থার ফাঁসকৃত তথ্য উড়িয়ে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি কয়েক দশক পিছিয়ে গেছে। এর আগে পেন্টাগনের ওই সংস্থা থেকে ফাঁস হওয়া তথ্যের ভিত্তিতে জানা যায় মার্কিন হামলায় নির্মূল হয়নি ইরানের পারমাণবিক কর্মসূচি। দেশটির পরমাণু কর্মসূচির বড় অংশই ভূগর্ভস্থ। হামলার কারণে এটি বড়জোর কয়েক মাস পিছিয়ে গেছে। বিবিসির মার্কিন সহযোগী প্রতিষ্ঠান সিবিএস সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে পেন্টাগনের ফাঁস হওয়া নথি নিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়। যদিও হোয়াইট হাউসের দাবি, ভুল তথ্য দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানহানি করার চেষ্টা করা হচ্ছে। ট্রাম্পের দাবি, ৩০,০০০ পাউন্ডের একাধিক বোমা ফেলে ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে পেন্টাগন বলছে ট্রাম্পের দাবি বাস্তবতার সাথে সাংঘর্ষিক। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিতের বিল পাশ করেছে ইরানের পার্লামেন্ট। এ সময় আরও দ্রুত গতিতে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি চালানো হবে বলে জানান মোহাম্মদ বাগের গালিবাগ। آژانس بین المللی انرژی اتمی نیز که حتی حاضر نشد সংস্থাটির নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হয়েছে। পরমাণু স্থাপনায় নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার আগ পর্যন্ত স্থগিত থাকবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে ইরানের সহযোগিতা। ইসরায়েলি হামলায় গাজায় প্রাণ হারিয়েছেন আরও ৮৬ ফিলিস্তিনি। এর মধ্যে বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা GHF থেকে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৫৬ জন। যুদ্ধ শুরুর পর ইসরায়েলি হামলায় উপত্যকায় প্রাণ হারিয়েছে ৫৬,০০০। এমন অবস্থায় এই সংস্থাকে আরও ৩ কোটি মার্কিন ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ৭০ লাখ মার্কিন ডলারের সহায়তা বিতরণ করা হয়েছে। গেল এক মাসে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে মারা গেছে ৪ শতাধিক ফিলিস্তিনি। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNRWA এসব সহায়তা বিতরণ কেন্দ্রগুলোকে মৃত্যু ফাঁদ হিসেবে আখ্যায়িত করেছে। এদিকে মঙ্গলবার গাজা উপত্যকার মধ্যাঞ্চলে ৭ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। খান ইউনিস এলাকায় কর্মরত প্রকৌশল দলের সদস্য ছিলেন তারা। তাদের বহনকারী গাড়িতে বিস্ফোরণে প্রাণ হারায় ইসরায়েলি সেনারা। অবশেষে মার্কিন প্রেসিডেন্টের চাপের পর ন্যাটোর প্রতিরক্ষা খাতে ব্যয় GDPর ৫% উন্নীত করার প্রস্তাবে একমত হয়েছে সদস্য দেশগুলো। এ বিষয়ে প্রথমে স্পেনের সম্মতি না থাকলেও ট্রাম্পের চাপে ব্যয় বাড়ানোর বিষয়ে শেষ পর্যন্ত ঐক্যমত্যে পৌঁছায় তারা। ইউরোপীয় দেশগুলোর জন্য রাশিয়া হুমকি হয়ে উঠছে এমন আশঙ্কায় প্রতিপক্ষের হামলা থেকে নিজেদের বাঁচাতেই সিদ্ধান্ত নিয়েছে জোটের ৩২ দেশ। বুধবার নেদারল্যান্ডসের হেগে ন্যাটোর শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে প্রতিরক্ষা খাতে বাজেট বাড়ানো নিয়ে সব অনিশ্চয়তা দূর করলেন ট্রাম্প। ২০৩৫ সালের মধ্যে জোটের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিরক্ষা খাতে ব্যয় GDPর ৫% উন্নীত করার লক্ষ্যমাত্রা নিয়ে ধোঁয়াশা থাকলেও অবশেষে বাস্তবায়ন সম্ভব হলো। Your leadership on this has already produced $1 trillion in extra spending from European allies since 2016. We'll produce trillions more for our common defense by equalizing spending between America and America's allies. এদিকে নেটো সম্মেলনের মধ্যেই গাজা যুদ্ধবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন কয়েকশো মানুষ। নেদারল্যান্ডসের শেভেনিঙ্গেন সৈকতের নাম পরিবর্তন করে রাখা হয়েছে গাজা সৈকত।
সম্মেলনে বিশ্ব নেতাদের গাজায় যুদ্ধবন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বিক্ষোভকারীরা। এছাড়া সম্মেলন কেন্দ্রে যাবার রাস্তা অবরোধ করায় কয়েকজন জলবায়ু কর্মীকে আটক করেছে পুলিশ। সম্মেলন ঘিরে জোরদার করা হয়েছে হেগ শহরের নিরাপত্তা। 2 দিনের শীর্ষ সম্মেলনে যোগ দিতে নেদারল্যান্ডসের শহরটিতে উপস্থিত হয়েছেন 32 দেশের সরকার প্রধান ও প্রায় 6,000 ডেলিগেট। প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করলেন শুভাংশু শুল্কা। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন 9 রকেটে যাত্রা করেন তিনি। সঙ্গে রয়েছেন আরও 3 মহাকাশচারী। 26 জুন আইএসএসে পৌঁছাবে স্পেস এক্সের ড্র্যাগন ক্যাপসুল। নাসার অক্সিয়ম 4 অভিযানের অংশ হিসেবে ভারত থেকে বেছে নেওয়া হয় দেশটির বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে। 41 বছর আগে সোভিয়েত ইউনিয়নের অভিযানে প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে যান রাকেশ শর্মা। যদিও সে সময় আন্তর্জাতিক মহাকাশ স্টেশন তৈরি হয়নি। দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় অতিবৃষ্টির জেরে সৃষ্ট ভূমিধসে প্রাণ গেছে কমপক্ষে 10 জনের। নিখোঁজ আরও 15 জন, আহত হয়েছেন 8 জন। মঙ্গলবার স্থানীয় প্রশাসন জানায় নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার কাজ। তীব্র দুর্যোগের কবলে মেডেলিন শহরের কাছে বেল্লো এলাকা। পাহাড়ি এলাকায় ভূমিধসের পাশাপাশি দেখা দিয়েছে বন্যা পরিস্থিতিও। আর ভূমিধসের আশঙ্কায় সতর্কতা জারি করেছে প্রশাসন। এলাকা ছাড়তে অনুরোধ করা হচ্ছে বাসিন্দাদের। বর্ষায় অত্যন্ত ভূমিধসপ্রবণ কলম্বিয়ান আন্দিজের পশ্চিমাঞ্চল। গেল মাসেও অঞ্চলটিতে ভূমিধসে প্রাণ যায় অন্তত 5 জনের। চীনের গুইঝৌ প্রদেশে 3 দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় বাস্তুচ্যুত 80,000-এর বেশি মানুষ। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশটির 2টি শহর এখনও কয়েক ফুট পানির নিচে। ভারী বৃষ্টি অব্যাহত থাকায় ডুলিউ নদীর পানি এখনও বিপদসীমায়। বাসিন্দাদের উঁচু এলাকায় আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। বন্যা কবলিত অঞ্চলের জন্য $1,40,00,000 বরাদ্দ করেছে দেশটির সরকার। বন্যার্তদের উদ্ধারে লেভেল 4 এর অভিযান চালাচ্ছে ইমার্জেন্সি রেসপন্স টিম। আগামী কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রামে মঙ্গল ও বুধবার 2 দিন 50 ওভারের দিবারাত্রির প্রস্তুতি ম্যাচ খেলছেন টেস্ট দলের বাইরে থাকা জাতীয় দলের ক্রিকেটাররা। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম ত্যাগ করার কথা রয়েছে তাদের। টসে জিতে লাল দল প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাট বলে নিজেদের ঝালিয়ে নেন তানজিদ তামিম ও শরীফুলরা। আগামী 2 জুলাই শ্রীলঙ্কার কলম্বোয় শুরু হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। এরই মধ্যে বাংলাদেশ দলের টেস্ট স্কোয়াডের সদস্যরা দ্বিতীয় টেস্টে জয়ের জন্য লড়াই করছেন। ওয়ানডে সিরিজে সহজ জয় নিশ্চিত করতে টেস্ট স্কোয়াডে যারা নেই তারাই নিজেদের ঝালিয়ে নিচ্ছেন চট্টগ্রামে। বিরতি দিয়ে আবার অধিনায়কত্বে ফিরছেন মেহেদী হাসান মিরাজ। তার নেতৃত্বেই ইনজুরি কাটিয়ে ওয়ানডে দলে ফিরছেন তাসকিন ও মোস্তাফিজ। এছাড়াও শামীম পাটোয়ারি, নাইম শেখদেরও দেখা যাবে ওয়ানডে সিরিজে। আগামী 8 জুলাই পাল্লে কেলেতে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। দেশব্যাপী পেসার হান্ট আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির 25 বছর পূর্তি উপলক্ষে ঢাকার রিয়ার গমসে আয়োজিত এই ক্রিকেট উৎসব যোগ দিয়ে কথা বলেন তিনি। কে কত জোরে বল করতে পারে সেটা এখন বিকাম এ সিরিয়াস ম্যাটার হয়ে গেছে, কেননা কালকে মুস্তাফিজ এবং তাসকিন যাওয়ার পরে এখন ওই ব্যাপারটা এখন একটা বড় জিনিস হয়েছে, একটা বড় রিসার্চ এবং আউটকাম হয়ে গেছে আমাদের জন্য। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কত র ট্যালেন্ট, কত র ফাস্ট বোলার্স অ্যাভেলেবেল আছে। আমরা যখন প্রপার ট্যালেন্ট সার্চ করব তখন নিশ্চয়ই এর থেকে আরও বেশি আমরা প্লেয়ার পাবো, কেননা বাংলাদেশের মতন এই সুযোগ, বাংলাদেশের মতন এত লোক, বাংলাদেশের মতো এত পসিবিলিটি আমি পৃথিবীর আর কোথাও দেখিনি। জুলাই মাসে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। সূচি অনুযায়ী 16 জুলাই বাংলাদেশের মাটিতে পা রাখবে পাকিস্তান দল। চলতি মাসেই পাকিস্তানের মাটিতে টি-20 সিরিজ খেলে এসেছে বাংলাদেশ। এবার ফিরতি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে টিম পাকিস্তান।
আগামী 20 জুলাই অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি20, এরপর 20 ও 24 জুলাই হবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ। 3টি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। বাংলাদেশ সফর শেষ করেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে যাবে পাকিস্তান দল। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে খেলছেন। তিনি আসার পরই বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলাররা উদ্বুদ্ধ হয়েছেন দেশের হয়ে খেলতে। বাফুফে সেই আগ্রহীদের নিয়ে 28 থেকে 30 জন ট্রায়ালের ব্যবস্থা করেছে। 14 দেশের 52 জন প্রবাসী ফুটবলার এই ট্রায়ালে অংশ নেবেন। 14টা দেশ থেকে 52 জন ফুটবলার, যাদের বয়স 14 থেকে 27 বছর, তারা আসবেন এখানে। তাদেরকে 2 দিন ধরে বা 3 দিন ধরেই মূল্যায়ন করা হবে। প্রথম 2 দিন 2টো করে সেশন থাকবে। আমাদের মূল্যায়নের জন্যে আমাদের একটা অ্যাডভাইজারি কমিটি বা একটা এক্সপার্টস প্যানেল করা হয়েছে, এবং তৃতীয় দিনে তাদের 11 করে 2টা টিম করে তাদেরকে তারা ম্যাচ খেলবেন। এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে দুপুর 1টায় মিয়ানমারে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। রাত 2:45 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেয় নারী ফুটবলাররা। সকাল 6:15 ব্যাংককে পৌঁছানোর পর সেখান থেকে সকাল 9:45 মিয়ানমারের বিমান ধরে পিটার বাটলারের শিষ্যরা। 29 জুন থেকে শুরু হবে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই পর্বের লড়াই। আসলে বাংলাদেশের নিজেদের প্রথম ম্যাচ 29 জুন। তবে আবহাওয়া আর দলগুলোর বিপক্ষে নিজেদের মানসিকভাবে প্রস্তুত করতে 4 দিন আগে আয়োজক দেশে গিয়েছে আফইদা রিপারা। আসরে 29 জুন বাহরাইনের মুখোমুখি হবে বাংলাদেশ। 3 দিনের ব্যবধানে 2 জুলাই তুর্কমেনিস্তান আর 5 জুলাই বাংলাদেশের প্রতিপক্ষ মিয়ানমার। শেষ করছি এখন চারদিক। দীর্ঘ সময় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।